সাহেব, এটা কোনো ভাইরাস নয়, সিস্টেম লুপ। আমাকে মাত্র ২ মিনিটের জন্য ওই চেয়ারে বসতে দিন, আমি এটা ঠিক করে দেব। এই আবর্জনা কুড়ানো ভিখারির সাহস কি করে হলো ভেতরে আসার? গার্ডরা, এটাকে গলা ধরে বাইরে ছুঁড়ে ফেলো। এই রাস্তার ছেলে আমাদের সফটওয়্যার শেখাবে। স্যার, এটা ঠিক করা আপনার কোটি কোটি টাকার মেশিনের বাসের কথা নয়, কারণ এটা কোনো সাধারণ ভাইরাস নয়, সেফগার্ড। আর এর চাবি কোনো সফটওয়্যারে নয়, আমার কাছে এই ছেঁড়া ডায়েরিতে আছে। এই পাগলা বাচ্চাকে থামাও। যদি এই ছেলে একটাও বোতাম ভুল চাপে তাহলে তছনছ হয়ে যাবে। এটাকে ধাক্কা দিয়ে বাইরে বার করে দাও। যখন হঠাৎ এয়ারপোর্টের মেইন সার্ভার লুপে আটকে গেল, হাজার হাজার যাত্রীর প্রাণ বিপদে পড়ে গেল। বড় বড় বিদেশি ইঞ্জিনিয়াররা হাত তুলে দিলেন। কিন্তু তখনই এই আবর্জনা কুড়ানো বাচ্চাটা বলল, সাহেব, আমি এটা ঠিক করে দেব। প্রথমে সবাই তার ঠাট্টা করল, তাকে ধাক্কা দিয়ে বাইরে বার করল। কিন্তু সেই আবর্জনা কোড়ানো বাচ্চাটা পরের ২ মিনিটে যা করল তা দেখে দুনিয়ার বড় থেকে বড় ইঞ্জিনিয়ারদের পায়ের তলা থেকে মাটি সরে গেল। আসলে এই আবর্জনা কোড়ানো বাচ্চার সত্যিটা কী ছিল, আসুন জেনে নিই। দুপুরের ঠিক ১২ বাজছিল। দিল্লির ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট পুরো গতিতে ছুটছিল। প্রতি মিনিটে রানওয়েতে বিশালাকায় বিমান নামছিল এবং উড়ান ভরছিল। হাজার হাজার যাত্রী নিজেদের গন্তব্যের দিকে এগোচ্ছিল। কেউ পরিবারের কাছে যাচ্ছিল, তো কেউ ব্যবসার ডিলের জন্য বেরোচ্ছিল। কিন্তু হঠাৎ এক মুহূর্তে সবকিছু থেমে গেল। এয়ারপোর্টের সবচেয়ে সুরক্ষিত সার্ভার রুমে লাগানো ডজনখানেক বড় স্ক্রিন একসাথে কালো হয়ে গেল। এয়ার ট্রাফিক কন্ট্রোল অর্থাৎ এটিসির হেড মিস্টার খান্নার কানের কাছে লাগানো হেডফোন হঠাৎ নিস্তব্ধ হয়ে গেল। তিনি ঘাবড়ে চেঁচিয়ে উঠলেন, হ্যালো ফ্লাইট AI-402, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? রিপ্লাই দিন। কিন্তু ওপাশ থেকে কোনো জবাব এলো না, শুধু একটা ভয়ঙ্কর নিস্তব্ধতা ছিল। এটা কোনো সাধারণ টেকনিক্যাল খারাপই ছিল না। এয়ারপোর্টের মেইন ফ্রেম সার্ভার পুরোপুরি ক্র্যাশ হয়ে গিয়েছিল। এর সোজা মানে ছিল মহাবিনাশ। আকাশে সেই সময় ৫০টির বেশি বিমান ওড়ানোর জন্য ঘুরছিল, যারা এখন রাডার থেকে গায়েব হয়ে গিয়েছিল। তারা আকাশে অন্ধ হয়ে গিয়েছিল। পাইলটদের এখন আর জানা ছিল না যে তাদের সামনে কোন বিমান আছে, তাদের উচ্চতা কত এবং নিচের রানওয়ে খালি আছে কিনা। মিস্টার খান্নার মুখ ঘামে ভিজে গেল। যদি পরের ২০ মিনিটে সার্ভার চালু না হয়, তাহলে আকাশে উড়তে থাকা এই লোহার পাখিরা একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে আগুনের গোলা হয়ে যাবে। হাজার হাজার নিরীহ প্রাণ মৃত্যুর দরজায় দাঁড়িয়েছিল, এবং কোটি কোটি টাকার ক্ষতি তো শুধু শুরু ছিল। তৎক্ষণাৎ দেশের সবচেয়ে বড় সফটওয়্যার এক্সপার্টদের ইমার্জেন্সি কল করা হলো। কয়েক মিনিটের মধ্যে শহরের টপ ইঞ্জিনিয়াররা সেখানে পৌঁছে গেলেন। আমেরিকা এবং জার্মানির সফটওয়্যার আর্কিটেক্টদের সঙ্গে ভিডিও কল শুরু হলো। কোটি কোটি টাকার ব্যাকআপ সিস্টেম এবং সুপার কম্পিউটারগুলোকে কাজে লাগিয়ে দেওয়া হলো। কিন্তু যত সময় যাচ্ছিল, আশা শেষ হয়ে যাচ্ছিল। একজন বিদেশি ইঞ্জিনিয়ার মনিটরে মাথা ধরে বললেন, এটা অসম্ভব। এটা কোনো সাধারণ ভাইরাস নয়। এটা এমন একটা লুপ যা সিস্টেমকে ভেতর থেকে ভেতর শেষ করে দিচ্ছে। এটা ঠিক করতে কম করে ২৪ ঘন্টা লাগবে। মিস্টার খান্না চেঁচিয়ে উঠলেন, আমাদের কাছে ২৪ ঘন্টা নেই, মাত্র ১৫ মিনিট বাকি আছে। যদি সার্ভার চালু না হয়, তাহলে কালকের সূর্য হাজার হাজার লোক দেখতে পাবে না। যা করার করো, কিন্তু এটা চালু করো। কিন্তু দুনিয়ার সবচেয়ে দামি প্রযুক্তি এবং সবচেয়ে যোগ্য মস্তিষ্ক পুরোপুরি হার মেনে নিয়েছিল। পুরো এয়ারপোর্টে হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। যাত্রীরা চেঁচাচ্ছিল এবং অফিসাররা নিজেদের প্রাণ বাঁচানোর রাস্তা খুঁজছিল। ঠিক তখনই এয়ারপোর্টের অন্য প্রান্তে ভিআইপি গেটের বাইরে, যেখানে চকচকে গাড়িগুলো দাঁড়িয়েছিল, সেখানে আবর্জনার স্তূপের পাশে ১০ বছরের আরজান নিজের ছেঁড়া বস্তায় খালি বোতল ভরছিল। ধুলোমাখা মুখ এবং খালি পায়ের আরজানকে দেখে কেউ বলতে পারত না যে এই বাচ্চার রগে একজন আর্কিটেক্টের রক্ত বইছে। আরজান প্রতিদিন এসে এই এয়ারপোর্টের আশেপাশে প্লাস্টিকের বোতল কুড়োত। আজও সে সকাল থেকে আবর্জনা কুড়োচ্ছিল। দুপুরের ১টা বেজে গিয়েছিল, তাই আরজান নিজের বস্তা কাঁধে তুলে শহরের কিনারে বানানো একটা ভাঙা ঝুপড়ির দিকে হাঁটতে লাগল। সেখানে তার মা সুমিত্রা তার জন্য অপেক্ষা করছিলেন। সুমিত্রা কোনোদিন এই শহরের সবচেয়ে বিলাসবহুল বাংলোর মালকিন ছিলেন। কিন্তু আজ তিনি অন্যের কাপড় ধুয়ে সংসার চালাচ্ছেন। আরজনের বাবা, যিনি কোনোদিন এই বিশাল এয়ারপোর্টের আসল মালিক এবং একজন জিনিয়াস সফটওয়্যার আর্কিটেক্ট ছিলেন, তাকে তারই সগো ভাই প্রতারণা করে রাস্তা থেকে সরিয়ে দিয়েছিল। অ্যাক্সিডেন্টের নামে তার খুন করা হয়েছিল এবং রাতারাতি সুমিত্রা এবং ছোট্ট আরজনকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছিল।
সুমিত্রা আর্জনকে অতীতের ক্ষত থেকে বাঁচানোর জন্য কখনো বলেননি যে তার বাবা কে ছিলেন, কিন্তু আর্জনের কাছে তার বাবার একটা শেষ স্মৃতিচিহ্ন ছিল, একটা কালো পুরনো ডায়েরি। প্রতি রাতে লালটেনের ম্লান আলোয় আর্জন মায়ের পাশে বসে সেই ডায়েরি পড়ত। সুমিত্রাকে মনে হতো আর্জন শুধু ছবি দেখছে, কিন্তু আর্জনের কাছে সেই ডায়েরি ছিল একটা খাজানা। তার বাবা সেখানে এমন কোডিংয়ের রহস্য লিখেছিলেন যা দুনিয়ার কোনো বইয়ে ছিল না। সেই ডায়েরির একটা পাতায় বড় বড় অক্ষরে লেখা ছিল দ্য ঘোস্ট ইন দ্য মেশিন, মেশিনের ভূত, এবং তার নিচে ঠিক সেই এরার কোডগুলো এবং ডায়াগ্রাম আঁকা ছিল যা আজ এয়ারপোর্টের স্ক্রিনে ঝলমল করছিল। খাওয়া দাওয়ার পর আর্জন আবার আবর্জনা কুড়োতে এয়ারপোর্টে পৌঁছল। তখন দৃশ্য বদলে গিয়েছিল। চারদিকে চিৎকার চেঁচামেচি, অ্যাম্বুলেন্সের সাইরেন এবং পুলিশের গাড়ির শব্দ পুরো এলাকাকে ঘিরে রেখেছিল। কমান্ডো চারদিকে মোতায়েন ছিল। আর্জন ভিড়ের মাঝে দিয়ে রাস্তা বানাল। সেখানে উপস্থিত লোকেরা কাঁপছিল। তার জানা গেল যে দেশের সবচেয়ে বড় এয়ারপোর্ট পুরোপুরি অন্ধ হয়ে গেছে। সার্ভার বন্ধ হওয়ায় বিমানের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। ওপরে আকাশে উঠতে থাকা হাজার হাজার লোক মৃত্যুর যাত্রী হয়ে গেছে, কারণ সার্ভার ছাড়া দুটো বিমানের ধাক্কা আটকানো অসম্ভব ছিল। তখনই আর্জনের চোখ এয়ারপোর্টের প্রবেশদ্বারে লাগানো সেই 50 ফুটের বিশাল ডিজিটাল স্ক্রিনে পড়ল। সেই স্ক্রিন যা সাধারণত ফ্লাইটের সময় বলে আজ রক্তের মতো লাল হয়ে গিয়েছিল। তার ওপর সাদা রঙের কিছু কোড বিদ্যুতের মতো ঝলকাচ্ছিল। ক্রিটিক্যাল এরার 0x005, লজিক গেট শাটডাউন। আর্জনের পা সেখানেই থেমে গেল। তার হৃদয় দ্রুত ধড়ফড় করতে লাগল। সেই নোংরা ধুলোমাখা মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। তার চোখের সামনে কোনো ফিল্মের মতো তার বাবার সেই পুরনো ডায়েরির পাতা নম্বর 42 ঘুরতে লাগল। এটা তো সেইটাই। আরজানের শুকনো ঠোঁট থেকে ধীরে ধীরে বেরোল, এটা কোনো খারাপই নয়, এটা তো লজিক গেট শাটডাউন। তাকে মনে পড়ল যে তার বাবা ডায়েরিতে একটা লাল গোল করে লিখেছিলেন, আরজন যদি কখনো সিস্টেম এই ফাঁদে আটকে যায় তাহলে বোঝা যাবে যে কেউ তার শিকলে আঘাত করেছে। আরজনের বোধোদয় হল যে এটা সেই মুহূর্ত যার জন্য হয়তো তার বাবা তাকে তৈরি করেছিলেন। সে এক মুহূর্তও না থেমে সে নিজের বস্তা সেখানে ফেলে নিজের ঝোপড়ির দিকে প্রাণপণে দৌড়ল। তার খালি পা গরম রাস্তায় জ্বলছিল, কিন্তু তাকে ব্যথা অনুভব হচ্ছিল না। তাকে শুধু সেই ডায়েরিটা দরকার ছিল। সে হাঁপাতে হাঁপাতে নিজের ঝোপড়িতে পৌঁছাল। মেঝে খুঁড়ে বিছানার নিচে লুকোনো সেই কালো ডায়েরি বার করল। কাপা হাতে সে পাতা উল্টল। পাতা নম্বর 42। তার চোখে আলো জ্বলে উঠল। সেখানে তার বাবার হাতের লেখা ছিল, যদি মেইন সার্ভার কখনোই লুপে আটকে যায় তাহলে দুনিয়ার কোনো অ্যান্টিভাইরাস এটা ঠিক করতে পারবে না। এটাকে বাইরে থেকে নয়, বরং কার্নেল রুটের ভেতরে ঢুকে একটা ম্যানুয়াল কমান্ড দিয়েই জীবিত করা যায়। মনে রাখবে, রুট কমান্ডই শেষ রাস্তা। নিচে কোডিংয়ের 10টা লম্বা লাইন লেখা ছিল। আর্জন সেই লাইনগুলোকে একটা মন্ত্রের মতো নিজের মনে গেঁথে নিল। সে ডায়েরিটা নিজের জামার ভেতরে বুকের সঙ্গে শক্ত করে আটকে নিল এবং আবার এয়ারপোর্টের দিকে দৌড়ল। তার মনে শুধু একটা কথাই ঘুরছিল, বাবা, আমি কাউকে মরতে দেব না। কিন্তু এয়ারপোর্টের ভিআইপি এন্ট্রান্সে পৌঁছতে একটা ভারী হাত তাকে পিছনে ঠেলে দিল। এ ভিখারি, কোথায় ঢুকছিস? ভাগ এখান থেকে। একজন গার্ড চেঁচিয়ে তাকে ধাক্কা দিল। আর্জন মাটিতে পড়ে গেল। তার কোনোই ছড়ে গেল। কিন্তু সে আবার দাঁড়াল। সাহেব, আমার কথা শুনুন, আর্জন কাপা গলায় বলল। তার গলায় একটা অদ্ভুত ওজন ছিল। ভেতরের কম্পিউটার খারাপ হয়নি, এটাকে লক করে দেওয়া হয়েছে। আমি জানি এটাকে কি করে খোলা যায়। যদি আমি ভেতরে না যাই তাহলে ওপরে আকাশে জাহাজ ধাক্কা খাবে, হাজার হাজার লোক মরে যাবে সাহেব। সাহেব জোরে হেসে নিজের সঙ্গীর দিকে বলল, দেখছিস, এখন এই কুচরা কুড়ানো আমাদের বলবে কি করে বিমান বাজবে। চল ভাগ এখান থেকে, নইলে এমন লাথি মারব যে আবর্জনা কুড়ানো ভুলে যাবি। আর্জন আবার দাঁড়াল। তার চোখে আঁসু ছিল, কিন্তু তাতে ভয় ছিল না, একটা জেদ ছিল। সাহেব, আমাকে মাত্র 2 মিনিট দিন। যদি আমি ঠিক না পেতে পারি তাহলে যা সাজা দিতে হয় দিন, কিন্তু এখন লোকেরা মরছে, প্লিজ আমাকে যেতে দিন। ঠিক তখনই ভেতর থেকে খবর এলো যে ব্যাকআপ সিস্টেমও ফেল হয়ে গেছে এবং এখন মাত্র 10 মিনিট বাকি আছে। এয়ারপোর্টের ভেতরে মৃত্যুর নিস্তব্ধতা ছড়িয়ে পড়তে লাগল এবং বাইরে একটা বাচ্চা সেই সমাধান হাতে নিয়ে দাঁড়িয়েছিল যাকে দুনিয়া খুঁজছিল। কন্ট্রোল রুমে মিস্টার খান্না নিজের চেয়ারে ধসে পড়লেন। স্ক্রিনে একটা বড় 8 মিনিটের টাইমার চলছিল।
বিদেশি ইঞ্জিনিয়াররা হাত তুলে দিয়েছিলেন এবং এয়ারপোর্টের বর্তমান মালিক অর্থাৎ আর্জনের কাকা বিক্রম সিং ঘামে ভিজে ফোনে চেঁচাচ্ছিলেন। বিক্রম সিংকে ভয় এটা নিয়েছিল না যে লোকেরা মরবে, তাকে ভয় এটা নিয়েছিল যে যদি এয়ারপোর্ট বন্ধ হয় তাহলে তার হাজার হাজার কোটি টাকার সম্পত্তি এবং প্রভাব মাটিতে মিশে যাবে। বাইরে গার্ড আর্জুনকে ধাক্কা দিল। আর্জুন দূরে গিয়ে পড়ল, কিন্তু তার ইচ্ছা ভাঙল না। সে দেখল যে ভিআইপি গেটে নিরাপত্তা এত কড়া যে একটা পাখিও ডানা ঝাপটাতে পারবে না। ওদিকে এয়ারপোর্টের বিশাল জানালার ওপারে আকাশে কিছু বিমান এখন খুব নিচে দেখা যাচ্ছিল। তারা সিগন্যাল ছাড়া নামার চেষ্টা করছিল, যা আত্মঘাতী ছিল। আর্জুন নিজের ছেঁড়া জামা থেকে কনুইয়ের রক্ত মুছল। সে লক্ষ্য করল যে এয়ারপোর্টের কিনারে একটা সার্ভিস ডাক্ট আবর্জনা ফেলার রাস্তা আছে, যেখান দিয়ে পরিচ্ছন্নতা কর্মীরা বড় বড় কন্টেনার ভেতরে নিয়ে যায়। সে ডায়েরিটা নিজের কোমরে শক্ত করে বেঁধে নিল এবং হামাগুড়ি দিয়ে সেই অন্ধকার রাস্তার দিকে এগোল। ভেতরের দৃশ্য আরও ভয়ঙ্কর ছিল। এটিসি হলে নিস্তব্ধতা ছিল, কিন্তু সেই নিস্তব্ধতা ভয়ে ভরা ছিল। মিস্টার খান্না বারবার নিজের হেডসেটে চেঁচাচ্ছিলেন, যদি মেইন সার্ভার কখনোই লুপে আটকে যায় তাহলে দুনিয়ার কোনো অ্যান্টিভাইরাস এটা ঠিক করতে পারবে না। এটাকে বাইরে থেকে নয়, বরং কার্নেল রুটের ভেতরে ঢুকে একটা ম্যানুয়াল কমান্ড দিয়েই জীবিত করা যায়। মনে রাখবে, রুট কমান্ডই শেষ রাস্তা। নিচে কোডিংয়ের 10টা লম্বা লাইন লেখা ছিল। আর্জুন সেই লাইনগুলোকে একটা মন্ত্রের মতো নিজের মনে গেঁথে নিল। সে ডায়েরিটা নিজের জামার ভেতরে বুকের সঙ্গে শক্ত করে আটকে নিল এবং আবার এয়ারপোর্টের দিকে দৌড়ল। তার মনে শুধু একটা কথাই ঘুরছিল, বাবা, আমি কাউকে মরতে দেব না। কিন্তু এয়ারপোর্টের ভিআইপি এন্ট্রান্সে পৌঁছতেই একটা ভারী হাত তাকে পিছনে ঠেলে দিল। এ ভিখারি, কোথায় ঢুকছিস? ভাগ এখান থেকে। একজন গার্ড চেঁচিয়ে তাকে ধাক্কা দিল। আর্জুন মাটিতে পড়ে গেল, তার কোনোই ছড়ে গেল। কিন্তু সে আবার দাঁড়াল। সাহেব, আমার কথা শুনুন, আর্জুন কাপা গলায় বলল। তার গলায় একটা অদ্ভুত ওজন ছিল। ভেতরের কম্পিউটার খারাপ হয়নি, এটাকে লক করে দেওয়া হয়েছে। আমি জানি এটাকে কি করে খোলা যায়। যদি আমি ভেতরে না যাই তাহলে ওপরে আকাশে জাহাজ ধাক্কা খাবে, হাজার হাজার লোক মরে যাবে সাহেব। সাহেব জোরে হেসে নিজের সঙ্গীর দিকে বলল, দেখছিস, এখন এই কুচরা কুড়ানো আমাদের বলবে কি করে বিমান বাজবে। চল ভাগ এখান থেকে, নইলে এমন লাথি মারব যে আবর্জনা কুড়ানো ভুলে যাবি। আর্জুন আবার দাঁড়াল। তার চোখে আঁসু ছিল, কিন্তু তাতে ভয় ছিল না, একটা জেদ ছিল। সাহেব, আমাকে মাত্র 2 মিনিট দিন। যদি আমি ঠিক না পেতে পারি তাহলে যা সাজা দিতে হয় দিন, কিন্তু এখন লোকেরা মরছে, প্লিজ আমাকে যেতে দিন। ঠিক তখনই ভেতর থেকে খবর এলো যে ব্যাকআপ সিস্টেমও ফেল হয়ে গেছে এবং এখন মাত্র 10 মিনিট বাকি আছে। এয়ারপোর্টের ভেতরে মৃত্যুর নিস্তব্ধতা ছড়িয়ে পড়তে লাগল এবং বাইরে একটা বাচ্চা সেই সমাধান হাতে নিয়ে দাঁড়িয়েছিল, যাকে দুনিয়া খুঁজছিল। কন্ট্রোল রুমে মিস্টার খান্না নিজের চেয়ারে ধসে পড়লেন। স্ক্রিনে একটা বড় 8 মিনিটের টাইমার চলছিল। বিদেশি ইঞ্জিনিয়াররা হাত তুলে দিয়েছিলেন এবং এয়ারপোর্টের বর্তমান মালিক অর্থাৎ আর্জনের কাকা বিক্রম সিং ঘামে ভিজে ফোনে চেঁচাচ্ছিলেন। বাকি সময় ছিল মাত্র 4 মিনিট। ইঞ্জিনিয়াররা হাসছিলেন, এই বাচ্চা কি করবে, এ তো মাউস ধরেনি কখনো। কিন্তু যেই আর্জনের আঙুলগুলো কিবোর্ড স্পর্শ করল, ঘরের তাপমাত্রা যেন বদলে গেল। আর্জন কমান্ড প্রম্পট খুলল এবং সেই কোড টাইপ করতে শুরু করল, যা কোনো প্রোগ্রামিং বইয়ে ছিল না। স্ক্রিনের গতি এত তাড়াতাড়ি হল যে লোকেদের শুধু সাদা রেখা দেখা যেতে লাগল। বিক্রম সিং পিছনে দাঁড়িয়ে কাঁপছিল। তার বোধোদয় হচ্ছিল যে এটা কোনো সাধারণ বাচ্চা নয়, বরং তার ভাইয়ের সেই অংশ যাকে সে মৃত ভেবেছিল। স্ক্রিনে লাল রঙের টাইমার এখন 3:45 দেখাচ্ছিল। সার্ভার রুমের ভেতরে টেনশন এত গভীর ছিল যে লোকেদের নিজেদের ধুকপুকানি স্পষ্ট শোনা যাচ্ছিল। আর্জনের ন্যাড়া হাতগুলো কিবোর্ডে কোনো জাদুকরের মতো চলছিল। তার মনে সেই মুহূর্তে কোনো ভয় ছিল না, শুধু বাবার ডায়েরির সেই শব্দগুলো গুনগুন করছিল। হঠাৎ স্ক্রিনে একটা পপ আপ উইন্ডো খুলল, যেখানে লেখা ছিল এন্টার মাস্টার কি। সেখানে দাঁড়ানো সিনিয়র ইঞ্জিনিয়ার নিজের মাথা চেপে ধরলেন। শেষ, সব শেষ। এই মাস্টার কি শুধু এয়ারপোর্টের আসল প্রতিষ্ঠাতার কাছে ছিল, যিনি এখন এই দুনিয়ায় নেই। এটাকে ক্র্যাক করতে বছর লাগবে। আর্জেন থামল না। সে ডায়েরির শেষ পাতায় আঁকা একটা অস্পষ্ট হেক্সাডেসিমাল কোড মনে করল। এটা কোনো পাসওয়ার্ড ছিল না, বরং তার মায়ের জন্মদিন এবং তার বাবার প্রথম পেটেন্ট নম্বরের একটা অনন্য মিশ্রণ ছিল। আর্জেন যেই শেষ বোতাম টিপল, পুরো সার্ভার রুমে একটা গুঞ্জন উঠল, অ্যাক্সেস গ্রান্টেড। বিক্রম সিংয়ের মুখ থেকে রং উড়ে গেল।
সে নিজের পকেটে রাখা ফোন শক্ত করে ধরে ফেলল। সে ভয় হচ্ছিল যে যদি সার্ভার পুরোপুরি রিসেট হয় তাহলে সিস্টেমের অটো লকও খুলে যাবে, যেখানে গত 10 বছরের সব কাঁচা হিসেব রেকর্ড করা ছিল, যা সে মুছে ফেলার চেষ্টা করেছিল। সরো এখান থেকে, বিক্রম আরজানকে ধাক্কা দেওয়ার চেষ্টা করল। এই বাচ্চা সিস্টেম হ্যাক করছে, এটা আমাদের ডেটা চুরি করছে। কিন্তু মিস্টার খান্না বিক্রমের হাত ধরে টেনে ধরলেন। বসুন বিক্রমজি, এই বাচ্চা যা করছে তা আপনার এই কোটি কোটি টাকার ইঞ্জিনিয়াররা করতে পারেননি। যদি আপনি এটাকে থামান তাহলে আমি এখনই পুলিশকে ফোন করব। আরজন একটা গভীর শ্বাস নিল। তার কপালে ঘামের ফোঁটাগুলো ঝকঝক করছিল। সে শেষ কমান্ড টাইপ করল, রিবুট সিস্টেম ফোর্স বাইপাস ভাইরাস। পরের 30 সেকেন্ড পর্যন্ত পুরো স্ক্রিন কালো হয়ে গেল। বাইরে রানওয়েতে দাঁড়ানো পাইলটরা নিজেদের জানালা থেকে দেখল। এটিসি টাওয়ারের লাইট একবার নিভল এবং তারপর এক ঝটকায় পুরো স্ক্রিন সবুজ হয়ে গেল। কন্ট্রোল রুমে লাগানো রেডিও থেকে আওয়াজ এলো, এটিসি, দিস ইজ ফ্লাইট AI-402, আমরা সিগন্যাল পেয়েছি, আমরা ল্যান্ডিংয়ের জন্য তৈরি। একের পর এক সব বিমান থেকে যোগাযোগ হতে লাগল। হাজার হাজার প্রাণ বেঁচে গিয়েছিল। ইঞ্জিনিয়ারদের চোখে জল ছিল এবং তারা সেই 10 বছরের ভিখারি বাচ্চাকে দেখছিল যে এখন তাদের কাছে কোনো ফেরেস্টার থেকে কম ছিল না। সার্ভার রুমের ভেতরের নিস্তব্ধতা এত গভীর ছিল যে সেখানে চলা কুলিং ফ্যানের শব্দও শোরের মতো লাগছিল। আরজনের আঙ্গুলগুলো কিবোর্ডে থেমেছিল। কিন্তু স্ক্রিনে কোডিংয়ের লাইনগুলো ঝর্ণার মতো বইছিল। যেই সিস্টেমের শেষ লেয়ার আনলক হলো, স্ক্রিনে একটা ফোল্ডার খুলল যার নাম ছিল ইন কেস অফ ইমার্জেন্সি, প্রজেক্ট ফিনিক্স। সেখানে উপস্থিত ইঞ্জিনিয়াররা এবং বিক্রম সিংয়ের শ্বাস আটকে গেল। এটা কোনো সাধারণ ভিডিও ছিল না। মেইন স্ক্রিনে একটা পুরনো ভিডিও ফোল্ডার নিজে থেকে প্লে হতে লাগল। এটা একটা ডেথ নোট ভিডিও ছিল যা আরজনের বাবা মরার ঠিক 1 ঘন্টা আগে রেকর্ড করেছিলেন এবং সার্ভারের সবচেয়ে সুরক্ষিত কোণে লুকিয়ে রেখেছিলেন। ভিডিওতে আরজনের বাবার মুখ সামনে এলো। তিনি বললেন, যদি আজ কেউ এই ভিডিও দেখছে তাহলে তার মানে সিস্টেম লক হয়ে গিয়েছিল এবং এটাকে আমার ছেলে বা কোনো খুব কাছের লোকই খুলেছে। আমি এই রেকর্ডিং আজ 14 মার্চ করছি। আমার জানা হয়েছে যে আমার ছোট ভাই বিক্রম এয়ারপোর্টের সার্ভারে একটা স্লিপার সেল ভাইরাস ঢুকিয়ে দিয়েছে, যা আমার চলে যাওয়ার পর যে কোনো সময় অ্যাক্টিভেট হতে পারে। বিক্রম ভাবছে যে আমার মরার পর সে সব কিছু নিয়ে নেবে, কিন্তু সে জানে না যে আমি এই পুরো সার্ভারের চাবি আমার ছেলে আরজনের ডিএনএ এবং একটা বিশেষ কোডে লুকিয়ে রেখেছি। বিক্রম চেঁচিয়ে উঠল, এটা মিথ্যে, এটা ডিপ ফেক ভিডিও। ঠিক তখনই ভিডিওতে অভিলাষ সিন একটা ফাইল খুললেন। বিক্রম, আমি জানি তুমি এখন এটাকে মিথ্যে বলার চেষ্টা করছো, তাই আমি এই ফোল্ডারে সেই সব কল রেকর্ডিং এবং ব্যাংকের সেই ডকুমেন্ট অ্যাটাচ করে দিয়েছি যা প্রমাণ করে যে তুমি আমার গাড়ির ব্রেক ফেল করার জন্য কাকে টাকা দিয়েছিলে। এই ফাইলগুলো এখন অটোমেটিকভাবে পুলিশ হেডকোয়ার্টার এবং সিবিআইকে ইমেল হয়ে গেছে। যেই অভিনাশ সিং এই কথা বললেন, সার্ভার রুমের প্রিন্টার থেকে ধরাধর কাগজ বেরোতে লাগল। এগুলো ছিল সেই ডিজিটাল প্রমাণ যা সার্ভারের গোপন অংশে বছরের পর বছর এনক্রিপ্টেড লকে ছিল এবং শুধু আরজনের মাস্টার কোড দিয়েই খোলা যেত। মিস্টার খান্না একটা কাগজ তুললেন। তাতে বিক্রমের একটা প্রাইভেট কথাবার্তার পুরো ট্রান্সক্রিপশন ছিল, যেখানে সে অবিনাশকে রাস্তা থেকে সরানোর ষড়যন্ত্র করছিল। এটা এমন একটা প্রমাণ ছিল যাকে মিথ্যে বলা যায় না। বিক্রম পালানোর জন্য গেটের দিকে দৌড় দিল, কিন্তু সেখানে আগে থেকে মোতায়েন নিরাপত্তাকর্মীরা তাকে ধরে ফেলল। তার মুখে যে অহংকার ছিল সেটা এখন ধ্বংসস্তূপের মতো ছড়িয়ে পড়েছিল। তার বোধোদয় হল যে তার বড় ভাই কবর থেকে উঠে এসে আজ নিজের হিসেব চুকিয়ে দিয়েছে। পুলিশ বিক্রমকে ঘষটতে ঘষটতে বাইরে নিয়ে গেল। এয়ারপোর্টের কর্মচারীরা যারা কাল পর্যন্ত বিক্রমের সামনে ঝুঁকত, আজ তাকে ঘৃণার চোখে দেখছিল। মিস্টার খান্না আরজনের কাছে হাঁটু গেড়ে বসলেন। তার চোখে লজ্জা ছিল। বাবা, আমাদের সবাইকে ক্ষমা করে দিও, আমরা সত্যি দেখতে পাইনি। আজ যদি তুমি না থাকতে তাহলে তোমার বাবার এই স্বপ্ন এবং হাজার হাজার লোকের প্রাণ দুটোই শেষ হয়ে যেত। আরজন নিজের ছেঁড়া ডায়েরি বুকের সঙ্গে জড়িয়ে ধরল। তাকে এখন বোঝা গেল যে তার বাবা ডায়েরিতে যে কার্ড এরর এবং লুপের কথা লিখেছিলেন সেটা আসলে তাকে ভবিষ্যতের জন্য তৈরি করছিলেন। পরের কয়েক ঘণ্টায় পুরো দুনিয়ায় এই খবর আগুনের মতো ছড়িয়ে পড়ল। শহরের সবচেয়ে বিলাসবহুল হোটেলের বদলে আরজন মিস্টার খান্নার সঙ্গে নিজের সেই ঝুপড়িতে পৌঁছাল, যেখানে তার মা সুমিত্রা ছেঁড়া কাপড় ধুচ্ছিলেন।
যখন সুমিত্রা দেখলেন যে তার ছেলে একটা দামি গাড়ি থেকে নামছে এবং তার পিছনে পুলিশ এবং বড় বড় অফিসাররা হাত জোড় করে দাঁড়িয়ে আছে, তখন তার কিছুই বোঝা গেল না। মিস্টার খান্না সুমিত্রার পায়ে হাত দিয়ে বললেন, ভাবিজি, ইনসাফ হয়ে গেছে। ভাইয়ার হত্যাকারী জেলে চলে গেছে এবং এখন থেকে এই এয়ারপোর্ট এবং পুরো সাম্রাজ্যের আসল মালিক আপনি এবং আর্জুন। সুমিত্রার চোখ থেকে আঁসুর ঝর্ণা বইতে লাগল। তিনি আর্জুনকে জড়িয়ে ধরলেন। আর্জুন ধীরে বলল, মা, বাবা ডায়েরিতে লিখেছিলেন যে সত্যি কখনো হারে না, শুধু তাকে সঠিক সময়ের অপেক্ষা করতে হয়। কয়েক মাসের মধ্যেই কায়াপলট হয়ে গেল। এয়ারপোর্টের বোর্ডরুমে এখন বিক্রমের জায়গায় আর্জুন এবং সুমিত্রা বসতেন, কিন্তু আর্জুন নিজের শিকড় ভোলেনি। সে প্রথমে সেই আবর্জনা কুড়ানো বাচ্চাদের জন্য একটা ওয়ার্ল্ড ক্লাস স্কুল এবং কোডিং সেন্টার বানালো, যেখানে সে নিজে আবর্জনা কুড়োত। সে এয়ারপোর্টের মেইন গেটে নিজের বাবার একটা বিশাল মূর্তি লাগালো, যার হাতে সেই কালো ডায়েরি ছিল। সেই মূর্তির নিচে লেখা ছিল, জ্ঞানই সবচেয়ে বড় শক্তি এবং সত্যি সবচেয়ে বড় নিরাপত্তার ঢাল। আর্জুন সিং, যে কাল পর্যন্ত রাস্তায় বোতল কুড়োত, আজ দেশের সবচেয়ে বড় টেকনোলজি আইকন হয়ে উঠেছে। সে প্রমাণ করে দিয়েছে যে পরিস্থিতি আপনাকে নিচে ফেলতে পারে, কিন্তু যদি আপনার কাছে শিক্ষার চাবি থাকে, তাহলে আপনি নিজের ভাগ্যের দরজা নিজেই খুলতে পারেন।